আমি গ্রেফতারের 2 দিন পর থেকে আমার কারাজীবন শুরু হয়। নারায়ণগঞ্জ কারাগারে যাওয়ার পর সেখানে একটা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় সবাইকে। কারাগারে ঢোকার পর কারাগারের মেন দরজা, মাঝখানে অফিস পার হয়ে ভিতরের দরজা, এই যে মাঝে যে জায়গাটা, এই জায়গায় সমস্ত বন্দীদের বসতে হয়। 4 জন করে বসানো হয়, পায়ের উপর ভর করে মাটিতে 4 জন 4 জন করে বসতে হয়। মানে খুবই অসম্মানজনকভাবে সেখানে বসানো হয়। সেখানে প্রত্যেককে চেক করে, সমস্ত শরীর মাথা থেকে পা পর্যন্ত। আলেমদেরকে দেখা যায় যে টুপি খুলে তারপর চেক করে, এবং এখানে পুরনো শরীর চেক করতে গিয়ে কোনো ধরনের ন্যূনতম ভদ্রতা তারা দেখায় না। এটা সবার সঙ্গেই তারা করে। তাদের আচরণটা ওই সময় ওই জায়গাটায় অনেকটা মানে গরুর মতো আচরণ যাকে বলে। একটা মানুষ গরুকে যেভাবে টেনে হেঁচড়ে নিয়ে যায়, এই ধরনেরই থাকে তাদের আচরণটা। এইভাবে তারা চলাফেরা করতে থাকে, কিন্তু সিনিয়র, জুনিয়র, বয়স্ক, আলেম সব শ্রেণীর মানুষকেই তারা ওখানে মাটিতে বসায়। এভাবে পায়ের উপর ভর করে বসতে হয়, এবং এটা দফায় দফায় বসতে হয়। একবার বসে তারা 4 জন করে গুনে, এটাকে তারা ফাইল বলে। তারা 1 জন 2 জন করে 20 জন মানুষকে গুনবে না, বরং 4 জন করে 5টা সারি করবে, সারি ধরে গুনবে, 1 2 3 4 5 এভাবে গুনবে আর কি। এটাই জেলখানার একটা পদ্ধতি। এই ভিতরে গুনবে। তারপরে আমাদের ওখানে কারাগারে একটা রুমে নিয়ে যাওয়া হলো। ওখানে লেখা ছিল ভর্তি এবং মুক্তি শাখা, মানে আমি কারাগারে ভর্তি হচ্ছি আর কি। তো সেখানে যাওয়ার পরে এখানে প্রত্যেকটা ব্যক্তির ডিটেলস নেয় তারা, মানে একদম ব্যক্তিগত সমস্ত ইনফরমেশন, পরিবার, স্ত্রী, সন্তান, সবার ইনফরমেশন তারা সেখানে নিয়ে রাখে। তারপর আমরা ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে আবার ওইভাবে আমাদেরকে বসানো হয় দফায় দফায়। তারপর আমি যেদিন কারাগারে প্রবেশ করি, সম্ভবত সোমবার ছিল, সন্ধ্যার পর অন্ধকার, ভিতরে যাই। ডান বাম তেমন কিছুই দেখার আমার সুযোগ হয় নাই। আমি ভিতরে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে আমাকে একটা ভবনের সামনে নিয়ে যায়। এই ভবনের নাম ছিল রজনী। সেখানে যাওয়ার পর জানতে পারি যে এখানে ওই সময়টা করোনার পরবর্তী শেষ সময়, এজন্য কোয়ারেন্টাইনের একটা ব্যবস্থাপনা ছিল যে 14 দিন সেখানে কোয়ারেন্টাইন থাকতে হতো। তো এই জন্য সকল বন্দীদেরই প্রথমে রজনীতে যেতে হতো। তো রজনী ওয়ার্ডে যাই। ওয়ার্ডে যাওয়ার পর দেখতে পাই বেশ বড় একটা রুম, সেখানে অনেক বন্দী সেখানে আছে। একটা কোনায় দেখলাম যে কিছু মানুষ এশার নামাজ পড়ছে। এটা দেখে আসলে অনেক শান্তি লাগে যে এই পরিস্থিতিতেও কিছুটা নামাজের ব্যবস্থাপনা তাহলে আছে, আমিও নামাজ পড়তে পারবো। এটা দেখে একটু শান্তি পাই। রুমটা ছিল মোটামুটি বড়, 30-35 জন থাকার মতো একটা রুম, কিন্তু সেখানে ছিল 75 থেকে 80 জনের মতো বন্দি। 3টা সারি ছিল আমাদের, ওয়ালের 2 পাশে 2টা সারি, মাঝে একটা সারি। এক একজন বন্দির বিছানা ছিল 1 হাত পরিমাণ জায়গা। এতটুকু জায়গার মধ্যেই সবাইকে থাকতে হতো। এবং কখনো কিছু সময় এমন ছিল যে বন্দীদের চাপ যদি বেড়ে যেত, তাহলে 1 হাত পরিমাণ জায়গাও আমরা আসলে সেখানে পেতাম না, এর মধ্যে আমাদের থাকতে হতো। রাতে যখন আমরা ঘুমাতাম তখন এমন হতো যে একটু নড়লেই ঘুমটা ভেঙে যেত, কারণ নড়ার মতো জায়গাও তখন আমাদের সেখানে ছিল না। আমাদের ওই সময়টা খুবই কষ্টের ছিল। এই যে পূর্ণ সময় আমাদের সেখানে বন্দি। কারাগারে একটা নিয়ম হলো, মানুষ সেখানে দিনের বেলা একটু বের হতে পারে, তার রুম থেকে বের হয়ে কারাগারের এরিয়ার মধ্যেই একটু হাঁটাচলা করতে পারে। সকাল 6টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত তারা এই সময়টা পায়। রুম থেকে বের হতে পারে, একটু হাঁটতে পারে, মাঝখানে একটা খোলা মাঠ আছে, সেখানে যেতে পারে। কিন্তু আমাদের সেই সুযোগটা ছিল না। তো কারাগারে পৌঁছার পর পরের দিন আমাদেরকে নিয়ে যায় সকাল সকাল আরেকটা জায়গায় নিয়ে যায়। সেখানে আবার আমাদের একটা মানে শনাক্তকরণ একটা ব্যবস্থাপনা আছে, যে বন্দিকে শনাক্ত করে, যে প্রত্যেকের জন্ম চিহ্ন ইত্যাদি দিয়ে শনাক্ত করে। আমাকেও করা হয়, এবং ওই যে আমরা বিভিন্ন ছবিতে দেখি বুকের মধ্যে নাম লেখে দাঁড়িয়ে থাকে, আমাদেরকেও সেটা করা হয়। একটা সিলেটের মধ্যে তারা নাম লিখে দেয়, নামটা নিয়ে আমরা এমনি দাঁড়ানোর পর ছবি তুলে। কয়েকটা মার্ডার করেও জেলে আসতেন, তাহলে আপনারা ভালো থাকতেন, এটা আমাদেরকে অন্য বন্দিরা বলতো। কারণ অন্য সাধারণ বন্দিরা যে সুবিধাগুলো পেত, আমরা সেটা পেতাম না। যেরকম কারাগারে ফোনের ব্যবস্থা আছে, কারাগারের সকল বন্দিরাই পরিবারের কাছে
ফোনে যোগাযোগ করতে পারে, একদম সকল বন্দীরাই। ফাঁসির আসামি এবং যার ফাঁসি নিশ্চিতভাবে হবে তারও এই সুযোগটা আছে যে পরিবারের কাছে সে ফোন করতে পারে নির্ধারিত নিয়মে, নির্ধারিত সময়ে। কিন্তু হেফাজতের কোনো বন্দীদের এই সুযোগটা ছিল না। এটা অত্যন্ত নির্মম ছিল। হাজারো অনুরোধ করে টাকা কয়েক গুণ বেশি দিয়েও এই সুযোগটা আমাদের জন্য ছিল না। এটা হেফাজতের সঙ্গে একটা তাদের বিশেষ অত্যাচার ছিল। দ্বিতীয় আরেকটা অত্যাচার ছিল, সকল বন্দীরা দিনের বেলা বের হতে পারতো, হাঁটাচলা করতে পারতো, কিন্তু হেফাজতের কোনো বন্দী বের হতে পারতো না। তারা 24 ঘন্টা লকআপের মধ্যে থাকতে হতো। তৃতীয় আরেকটা আমাদের উপর যেটা জুলুম ছিল সেটা হলো, অন্য সকল বন্দীরা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারত। জেল গেটে একটা সাক্ষাতের ব্যবস্থা থাকে, এটা আমরা সকলেই জানি, কিন্তু হেফাজতের জন্য এই সুযোগটা ছিল না। আমরা কেমন যেন মানে জেলের ভিতরে আমাদের জন্য আরেকটা জেল ছিল, সেই জেলে আমরা থাকতাম। ওই রজনীতে আমি লম্বা সময় থাকি, সেখান থেকে সিআইডি রিমান্ডে যাই। ফাঁসির যে সেল, ফাঁসির সেলে যারা থাকে, হেফাজতের সকল আসামি ওই ফাঁসির সেলেই ছিল। হেফাজতের সকল আসামি সেই ফাঁসির সেলেই ছিল। কিন্তু নারায়ণগঞ্জে আসামির সংখ্যা এত বেশি ছিল, ওই ওই সেলগুলো আমাদের জন্য যথেষ্ট ছিল। তো তখন তারা একটা ওয়ার্ডকে হেফাজতের জন্য ওই সেলে পরিণত করেছিল। সেলের যে বিধান, ওই ওয়ার্ডের সেই বিধান। আমাদের জন্য সেই সেল ছিল, সেই ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডের নাম ছিল হলো শাপলা। আমি প্রথমে কিছুদিন রজনীতে থাকি, তারপর আমাকে শাপলায় নিয়ে যাওয়া হয়। শাপলায় গিয়ে দেখতে পাই সেখানে হেফাজতের প্রায় 150 বা 160 জন আসামি দুইটা ওয়ার্ডে আছে এবং 24 ঘন্টা লকআপ, এক এক ওয়ার্ডে 80 জন করে। শাপলায় আমার থাকা শুরু হয়। সেখানে সকল বন্দি হেফাজতের, কিন্তু রজনীতে যখন ছিলাম সেখানে সকল বন্দি হেফাজতের ছিল না। শাপলা সকল বন্দি হেফাজতের ছিল, 80 জন করে এক একটা ওয়ার্ডে। যেই ওয়ার্ডে থাকার জায়গা হলো 30 থেকে 35 জন থাকতে পারে, সেখানে আমরা 80 জন ছিলাম। আমাদের থাকার জায়গা ছিল 1 হাত পরিমাণ। 80 জন মানুষের জন্য বাথরুম ছিল একটা, বাথরুম মূলত 2টা, কিন্তু একটা নষ্ট ছিল, একটা ভালো ছিল। আমাদের ওয়ার্ডে পানি থাকতো না, সারাদিনে পানি আসতো অল্প কয়েক ঘন্টা সময়ের জন্য। টয়লেটে কেউ গেলে সবসময় সিরিয়াল থাকতো 7 থেকে 8 জনের। আমরা গোসল করতাম, গোসল করতে হতো একসঙ্গে 10 জনের। এই সময়টা অনেক বেশি আমাদের কষ্টের ছিল। আমাদের সেখানে ছাড় পোকার সমস্যা ছিল, এতটা ছিল যে ঘুম থেকে ওঠার পর আমরা যেটাকে বালিশ বানাতাম সেটা ঝাড়া দিলে অসংখ্য ছাড় পোকা পড়তো। এভাবে সেখানে লম্বা একটা সময় ছিলাম। সেখান থেকে 2 মাস অতিবাহিত হওয়ার পর আমি খবর পাই আমার জামিন হয়েছে। জামিন, হাইকোর্ট থেকে জামিন হয়। জামিন হওয়ার পর বের হওয়ার যাবতীয় প্রস্তুতি যখন সম্পন্ন হয়, আমার পরিবার জেল গেটে আমাকে গ্রহণ করার জন্য আসে। আমি মুক্তির জন্য যে ধারাবাহিক যে কাজগুলো, সেখানে ডেপুটি জেলারের সাইন লাগে এবং ডেপুটি জেলারের কার্যক্রম শেষ করি। শেষ করে যখন আমি জেলারের মুখোমুখি হই, আমি যখন মুক্তির দ্বার প্রান্তে 4 থেকে 5 মিনিটের মধ্যে যখন আমি বের হব এমন একটা পর্যায়ে, তখন তার কাছে একটা ফোন আসে। ফোন আসার পরে তিনি আমাকে বলে যে আপনি বসেন। এরপর তিনি দ্রুত বের হয়ে সুপারের রুমে যান। আমাকে সেখানে বসিয়েই জেল সুপার, জেলার এবং ডেপুটি জেলার 3 জনের একটা মিটিং হয়। মিটিং শেষে বের হয়ে আমাকে তারা বললেন যে আপনি মামুনুল হক সাহেবের কী হন? আপনি মামুনুল হক সাহেবের ভাগিনা? আমি বললাম জি। বললো আপনি ভিতরে চলে যান, আপনার মুক্তি হচ্ছে না। এখানে আমার আর কিছু বলার ছিল না, আমি ভিতরে চলে যাই। ভিতরে চলে যাওয়ার পর কয়েক ঘন্টার ব্যবধানে আমি জানতে পারি যে আমার নামে আরও 4টা মামলা যুক্ত হয়েছে। 2টা মামলা নিয়ে আমি গ্রেফতার হয়েছিলাম, 2টা মামলা দেওয়া হয়েছিল আমি গ্রেফতারের পর। এই 2টা জামিনের পর তারা আমাকে একসঙ্গে 4টা মামলা দেয় এবং অপরাধ হচ্ছে যে আমি মৌলানা মামুনুল হক সাহেবের ভাগিনা। ওই দিনটা আমার জন্য এবং আমার পরিবারের জন্য মানে কতটা কষ্টের ছিল এটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো না। আমার সম্পূর্ণ পরিবার, আমার পরিবার বেশ বড়, আমরা 8 ভাই বোন। 8 ভাই বোন থেকে তাদের পরিবারও বেশ বড় হয়েছে। আমাদের পরিবারের প্রায় 30 থেকে 35 জন সেদিন জেল গেটে উপস্থিত ছিল। তারা সকলেই খালি হাতে ফিরে যায় এবং আমি কারাগারের ভিতরে ফিরে যাই আরও 4টা মামলা নিয়ে। আমার যেখানে মুক্ত পৃথিবীতে আসার কথা, সেখানে আমি ফিরে যাই 4টা মামলা মাথায় নিয়ে। আমি জেলে যখন আবার ফিরে যাই, তখন পুরা নারায়ণগঞ্জ জেলে একটা মানে ভীতি ছড়িয়ে পড়ে, বিশেষ করে হেফাজতের বন্দীদের মধ্যে। এটা কিভাবে ঘটলো, এটা কিভাবে হয় যে 2টো মামলা জামিনের পর তার উপর 4টা মামলা দিয়ে দেওয়া হলো।
অন্যরা আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আমি আবারও আমার জেল জীবন শুরু হয়, আমি থাকতে থাকি। আমার পরিবার মুক্তির জন্য চেষ্টা অব্যাহত রাখে, বিশেষ করে আমার বড় ভাই মাওলানা এনামুল হক, তিনি আমার মুক্তির জন্য সব ধরনের চেষ্টা তদবির করতে থাকেন এবং অল্প সময়ের ব্যবধানে আমার এই মামলাগুলো জামিন হতে থাকে। আমাদের মামলাগুলো যেন জামিন না হয় এই জন্য গোয়েন্দাদের পক্ষ থেকে একটা বিশেষ নজরদারি ছিল। আমরা জানি যে হাইকোর্টে জামিন করতে হলে হাইকোর্টের বিষয়গুলো এখন অনলাইন হয়, কার মামলা কবে উঠবে সেটা অনলাইনে দেখায়, জামিন হলে সেই নিউজটাও কিন্তু অনলাইনে দেখায়। এই জন্য একদিকে আমাদের মামলা জামিন হয়, আরেক দিকে ওরা আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। এই তিনটা মামলাও, এই চারটা মামলাও আমার পরিবার জামিন করায়। এই চারটা মামলা জামিন করানোর সাথে সাথে ওরা আপিল বিভাগ থেকে আমার জামিন স্টে করিয়ে দেয়। আপিল বিভাগটা ওই সময় একরকম সরকারের পকেটেই ছিল। যেই আমাদের মধ্যে যারই জামিন হয় আপিল বিভাগ থেকে সেটা স্টে করে দেওয়া হয়। আমারটা 8 সপ্তাহের জন্য মামা স্টে করে দেয়। তখন আর কিছু করার ছিল না, আমার মুক্তির আর কোনো পথ খোলা নেই। কিন্তু আমার পরিবার বাকি মামলাগুলো জামিন করতে থাকে। একদিকে জামিন শুরু হয়, আরেক দিকে ওরা আমার নামে আরও মামলা দেওয়া শুরু করে। এর পরের বার মামলা দেওয়ার পদ্ধতিটা আরও নির্মম ছিল। পরের বার মামলাগুলো তারা দিচ্ছিল একটা একটা করে। আগের বার মামলা দেয় একসাথে 4টা, আর পরের বার 15 থেকে 20 দিন পর পর একটা মামলা দিতে থাকে। একটা মামলা দিলে অনেকগুলো হয়রানি এই মামলার সঙ্গে যুক্ত হয়। যেমন একটা মামলা দিলে এই মামলার সঙ্গে রিমান্ড যুক্ত হয়, এই মামলা দিলে আমাকে আবার কোর্টে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি একটা মামলা হলে সেই মামলার কাগজপত্র আমার এলাকায় পৌঁছে, সেই এলাকা থেকে আমার বাসায় যাওয়া হয়। এই প্রত্যেকটা মামলা নিয়ে একটা বাড়তি হয়রানি মুখোমুখি আমরা হই। এইভাবে আমার মামলা 1-2 করতে করতে 9টায় পৌঁছে যায়। 9টায় যখন পৌঁছে তখন 9ম মামলা, তখন আমার ভাই বিশেষ চেষ্টার মাধ্যমে জামিন করা, এভাবে যেন গোয়েন্দা সংস্থা টেন না পায়, এভাবে তারা আমার পরিবার আমার জামিন করানোর পর এবার পরিস্থিতি এমন ছিল যে আমি এবার মুক্তি পাওয়াটা একরকম নিশ্চিত। আমার তখন কারাগারের 9ম মাস চলছে। আমি জেলগেটে আসি। জেলগেটে আসার পর আমার বিষয়টা যেহেতু কারাগারের সবাই জানতেন যে ছেলেটা মামুনুল হক সাহেবের ভাগিনা, এই জন্য মুক্তি পাচ্ছে না, এই কারাগারের সবাই বিষয়টা জানতেন। এই 9ম মামলা জামিন হওয়ার পর আমি যখন গেটে আসি, এইবার এই জেলের যারা দায়িত্বশীল আছে তারাও বলতে থাকে যে এবার আপনার জামিন হবে, এবার আর সমস্যা হবে না। বাইরে আমার পরিবার উপস্থিত, সম্পূর্ণ নিশ্চিত আমি এবার মুক্তি পাব। এবং এইবার আমি বের হওয়ার সময় নারায়ণগঞ্জ কারাগারে আমার মামা মাওলানা মামুনুল হক সাহেব ছিলেন, আতাউল্লাহ আমিন ভাই ছিলেন, মনির হোসেন কাসেমি সাহেব ছিলেন। আমি বের হওয়ার সময় চিন্তা করলাম তাদের সঙ্গে দেখা করি। আমি দেখা করে বের হয়ে আসি, অফিসে বসে থাকি, মুক্তির যে প্রক্রিয়াগুলো এগুলো সম্পন্ন হতে থাকে। কিন্তু মুক্তির সময় অতিবাহিত হয়ে হয়ে রাত 9টার দিকে তাদের কাছে ফোন আসে যে তাকে আবার ভিতরে পাঠিয়ে দেন। আমাকে আবার ভিতরে পাঠিয়ে দেয়। রাত্রে ঘুমানোর সময় আমি অন্যদেরকে বলে ঘুমাই যে সকালে উঠে শুনবো হয়তো আবার আমার নামে মামলা হাজির। ঠিকই সকাল 12টার দিকে সংবাদ পাই আমার নামে আরেকটা মামলা দেয়া হয়েছে, 10ম মামলা। আবার আমার জেলে সময় কাটানো শুরু হয়। জেলখানার খাবার অবস্থা খুবই খারাপ। সকালে দেয়া হতো এক ধরনের মোটা রুটি, লাল আটা আছে, এই মোটা রুটি খুবই শক্ত থাকতো, এগুলো খাওয়া যেত না। আর দেওয়া হতো রুটি আর সামান্য সবজি। দুপুরে ভাত সবজি, আর রাতেও ভাত সবজি, কখনো কখনো পাঙ্গাস মাছ, খুব সামান্য পরিমাণ, একদম সামান্য পরিমাণ একটু দেওয়া হতো। এই খাবারগুলো খেয়ে বন্দিরা মূলত কোনোভাবে বেঁচে থাকার একটা চেষ্টা করতো। পাশাপাশি একটা সুযোগ ছিল, সেটা হলো জেলখানায় ক্যান্টিন আছে। এই ক্যান্টিন থেকে কিছু খাবার কিনে আমরা খেতে পারতাম। এই ক্যান্টিনের নিয়ম ছিল, এই ক্যান্টিনে যখন যেটা দিত আমাদের ইচ্ছায় কিছু সেখানে হতো না। যখন যেদিন তারা ক্যান্টিন থেকে ব্যবস্থা করতো সেটাই আমাদের কিনে খেতে হতো। বাইরে থেকে যে কোনো জিনিসের দাম ভিতরে কয়েক গুণ বেশি ছিল। আমরা ওই সরকারিভাবে যেটা আসতো আর ক্যান্টিন থেকে কিছুটা কিনে, এইভাবেই আমরা খাবারটা আমাদের এভাবেই চলত। আমাদের শেষ সময়গুলোতে
যখন হেফাজতের সাধারণ আসামিরা একে একে সবাই মুক্তি পায়, তখন কিছুটা শিথিলতা ছিল, আমরা একটু বের হতে পারতাম এবং ক্যান্টিনে আমরা তখন একটু যেতে পারতাম। এই শেষ কয়েক মাস যখন হেফাজতের এই 200 আসামির মধ্য থেকে আমরা যারা 8-10 জন ছিলাম, আমরা তখন এই ধরনের কিছু সুবিধাগুলো আমরা পেতাম, যে আমরা একটু দোকানে যেতে পারতাম, অল্প কিছু একটু কিনতে পারতাম। কিন্তু এর আগের যে আমাদের কারাজীবনের যে 9 মাস সময়, ওই সময়টা আমাদের অনেক কষ্টের ছিল এবং শেষ সময় পর্যন্ত আমরা পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ, ফোনে যোগাযোগ, এটা আমরা শেষ সময় পর্যন্ত আমরা করতে পারিনি। এটা করতে না পারার কারণে অনেক নির্মম পরিস্থিতির আমরা মুখোমুখি হয়েছি। যেরকম আমাদের এক ভাইয়ের কথা মনে আছে, হেফাজতের আসামি ইউনুস ভাই, সে তার মা মারা যায় এবং মারা যাওয়ার সংবাদটাও সে পায়নি। সে মা মারা যাওয়ার 1.5 মাস পর সংবাদ পান যে তার মা পৃথিবীতে নাই। মানবিক অধিকার আমাদের ছিল না। আমরা নিশ্চিতভাবে দেখতাম যেই আসামিটা ফাঁসির আসামি, যার ফাঁসির রায় হয়ে আছে, নিশ্চিতভাবে তার কিছুদিন পর ফাঁসি হবে, সেও ফোনে কথা বলতে পারতো পরিবারের সাথে। কিন্তু আমাদের সেই সুযোগটা ছিল না। অবৈধভাবে কেউ একটু কথা বললে তার উপর নানা ধরনের অত্যাচার, জুলুম, এসবের মুখোমুখি হতে হতো। আমাদেরকে জেলখানায় শুরুতেই যেটা বললাম, যে আসলে মানুষের আচরণ তারা আমাদের সঙ্গে করতো না, এবং এ ব্যাপারে সরকারের পলিসিটাই এটা ছিল যে বিধানটা এমন তারা করে দিয়েছে যে সেখানে আমাদের উপর এটাই ফলো হবে। মানে সরকারের একটা আইন আছে, আইনের ধারা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন। এটা মূলত জঙ্গিদের জন্য করা, কিন্তু ওরা আমাদের গ্রেফতার করায় এই সন্ত্রাস বিরোধী আইনে। সাধারণ রাজনৈতিক মামলা এটা হয় না। সাধারণ রাজনৈতিক মামলায় বিএনপি জামায়াতের যারা গ্রেফতার হয় সাধারণত, তাদের কাউকেই এই সন্ত্রাস বিরোধী আইনের মামলা দেওয়া হয় না। তা আমাদেরকে যখন ওই ধারাটা দেওয়া হয়েছে, ওই ধারাটা দেওয়ার মাধ্যমে অটোমেটিক আমাদের উপর এই জুলুমগুলো হয়। মানে একজন জঙ্গি রাষ্ট্রের এই জঙ্গিদের সঙ্গে আমাদেরকে জঙ্গি হিসেবে ট্রিট করা হয়।